আগের দিন আমরা কত দিয়ে করেছিলাম রে সৃজিতা? হ্যাঁ, আগের দিন আপনি ওই অ্যাটমিক স্ট্রাকচার রিভিশনটা করাচ্ছিলেন। আচ্ছা, মানে তোদের এক্সাম আছে না? হ্যাঁ। তাহলে কি তোর ক্লাস 11 তো না? হ্যাঁ। ওকে, ঠিক আছে। মানে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব না অ্যাটমিক স্ট্রাকচার? আর কোনো যদি কারো ডাউট থাকে তোরা বলতে পারিস। অ্যাটমিক স্ট্রাকচারটা একটু কন্টিনিউ করবেন, আমি অনেকগুলো ক্লাস করতে পারি। ওকে, মানে প্রবলেম দিয়ে কন্টিনিউ করব না থিওরি দিয়ে কন্টিনিউ করব? সেটা যেটা কিছু স্যার প্রবলেম দিয়ে করবেন। প্রবলেম দিয়ে কন্টিনিউ করব, তাই তো? হ্যাঁ। ওকে ওকে, তোদের ডেট বলে দিয়েছে তো? হ্যাঁ, তো 16 এ। ওকে, ঠিক আছে, আমি প্রবলেম দিয়ে কন্টিনিউ করছি। দেখ, তোদের কন্টেন্ট কি কি আছে তোরা তো জানিস। অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কি কি পার্ট পড়ে যেটা তোকে কভার করতে হবে, এটা কি জানিস না? আমি একবার রিভাইজ করে দেব। আরেকবার বলে দেবেন? ওকে ওকে, দেখ, ফার্স্টলি আমাদের ডিসকভারি অফ দ্য ইলেকট্রনস, ইউ নো দ্যাট, ডিসকভারি অফ দ্য ইলেকট্রনস, ডিসকভারি অফ দ্য প্রোটনস। দেখ, আমাদের এই কন্টেন্ট গুলো কভার করতে হবে ফার্স্ট। এটা আমাদের ফার্স্ট জানতে হবে যে কোনগুলো, মানে সেটা ফর দ্য এনি কম্পিটিটিভ এক্সামস অর বোর্ডস এক্সাম, ঠিক আছে? সেটা নিট, জেই, আইআইটি যা ইচ্ছে, তোকে এই কন্টেন্ট গুলো কমপ্লিট করে তারপর এর বেসিসে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব। ফার্স্টলি তোদের যেখান থেকে কোশ্চেন আসে না বাট তাও আমাদের করতে হয় ওই ডিসকভারি অফ দ্য ইলেকট্রন, ডিসকভারি অফ দ্য প্রোটন, ওই যে ক্যাথোড রে, অ্যানোড রে, দেন নিউট্রন, তারপর তোরা চলে যাচ্ছিস কোথায়? অ্যাটমিক মডেল, তাই তো রে সৃজিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেলের মধ্যে তোরা কি কি পাচ্ছিস? তোদের সিলেবাসের মধ্যে যেইটুকুনি আছে সেটা হলো রাদারফোর্ডস অ্যাটমিক মডেলস, দেন বোরস অ্যাটমিক মডেল। আর কিন্তু তোদের সিলেবাসে নেই, যেটা আমরা পরে সোমারফিল্ডস অ্যাটমিক মডেলস আরো বিভিন্ন রকম আছে, বাট তোদের সিলেবাসের মধ্যে অনলি রাদারফোর্ডস অ্যাটমিক মডেলস আছে, বোরস অ্যাটমিক মডেলস আছে। এবার রাদারফোর্ডটা নেই? হ্যাঁ হ্যাঁ, থমসনটা নেই? যে থমসনটা কিছুই না, ওইটাতে এমনি জাস্ট, ঠিক আছে? ওইটা তো পাডিং মডেল, ওইটা দিয়ে আর কি হবে? ওইটা মানে ওইটা আছে সিলেবাসের মধ্যে, বাট ইউ নো দ্যাট, মানে ভেরি লেস ইম্পর্টেন্ট। দ্যাটস ফর দিস আমি আর বললাম না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানে যে থমসন মডেলটা জাস্ট পাডিং মডেলের ওয়াটার মিলনের মতো লাইক করবে, সেটা ওরকম ভাবে কোনো ওটাতে কোশ্চেন কোনোদিনই আসে না, ঠিক আছে? সো মেইনলি যেটা রাদারফোর্ডস অ্যাটমিক মডেল আর বোরস অ্যাটমিক মডেল, ঠিক আছে? রাদারফোর্ডস অ্যাটমিক মডেলে তোরা পড়েছিস যেটা আমরা ইলেকট্রনটা ডিসকভারি করে ইলেকট্রনটার একটা মডেল তৈরি করে একটা সার্কুলার পথে মুভ করে। বোরস অ্যাটমিক মডেলের মেইন পস্টুলেটটা কি? সৃজিতা, সানিয়া, একটু কেউ বলতে পারবি? মৌমি, বোরস অ্যাটমিক মডেলের মেইন পস্টুলেটটা কি? আমরা একবার ফার্স্টলি রিভাইজ করে নেওয়া। সৃজিতা? হ্যাঁ স্যার। বোরস অ্যাটমিক মডেলের মেইন পস্টুলেটটা দেখ, বলতে পারবি না? বলবো। mvr সমান 2n/8/2। ওইটা তো একটা আছে। মেইনলি বোরসের বক্তব্য হলো, বোরস বলেছে যে ইলেকট্রনটা সার্কুলার পথে মুভ করবে, অবভিয়াসলি মুভ করবে, এইটুকুনি অবধি ঠিক আছে, ঠিক আছে? বাট যে কোনো সার্কুলার পথে মুভ করবে না, একটা পার্টিকুলার সার্কুলার পথে মুভ করবে, সেটার যার অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা বলেছে mvr। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা mvr মানে জানি। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে জানিস তো, যদি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডি যদি সার্কুলার পথে মুভ করে তার যেই মোমেন্টামটা ক্রিয়েট হয়, যেটাকে আমরা l দিয়ে এক্সপ্রেস করি, তাই তো? l ভেক্টরটাকে, এটাকে l দিয়ে এক্সপ্রেস করি, যার ডিরেকশন ভেক্টর হলো r মানে l ভেক্টর, আর এটাকে আমরা রেডিয়াস বলি, ঠিক আছে? যখন l ভেক্টর মানে লিনিয়ার মোমেন্টামটাকে আমরা mv বা p দিয়ে এক্সপ্রেস করি, অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে l দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে? সেটাকে কি করি? p ক্রস r করি, তাই তো রে? p ক্রস r মানে p মানে মোমেন্টাম, r মানে রেডিয়াস। সো ক্রস প্রোডাক্ট করলে তোরা জানিস p r sin থিটা হয়, তাই তো? p r sin থিটা হয়। sin এইটুকুনি sin 90, তাহলে এই জন্য আমরা p r করেছিলাম। p r মানে কি? mvr। সো অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা mvr দিয়ে করেছিলাম। ও কি বলেছিল? মেইনলি বোর্ড বলেছিল যে পার্টিকুলার কোনো একটা শেলে মুভ করবে, সেই শেলটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা শুড প্রপোর্শনাল টু দা mvr equal to nh/2 pi, where the n is the number of n. For if n is equal to 1, then it is k shell, n is equal to 2, then it is l shell, তাই তো রে? k l, n is equal to 3, সেটা হলো m shell, এরকম পরপর থাকবে। n can't be fractional, n এর ভ্যালু কোনদিন ফ্র্যাকশনাল হতে পারে না, কারণ কোনো শেল নাম্বার তো ফ্র্যাকশনাল হওয়া পসিবল না। দ্যাটস ফর দ্য রিজন n এর ভ্যালু আমরা বিভিন্ন ইন্টিজার্স পাই।
এটা হলো ফার্স্ট পস্টুলেটটা। সেকেন্ড নাম্বার পস্টুলেটটা কি? সেকেন্ড নাম্বার পস্টুলেটটা বলেছিল বোরস যে ইলেকট্রনটা যখন মুভ করবে, যদি ইলেকট্রনটা মুভ করতে করতে এনার্জি লুজ করে বা গেইন করে, তাহলে ইলেকট্রনটা, যেটা আমরা রাদারফোর্ড এক্সপ্লেন করতে পারিনি, যদি ইলেকট্রনটা মুভ করে কোনো চার্জ বডি, যদি অন্য কোনো চার্জ বডির চারপাশে মুভ করে, তাহলে অবভিয়াসলি আফটার সাম টাইমস দে লুজেস সাম এনার্জি, তাই তো? এবং যে ইফ দে লুজেস সাম এনার্জি, সো দে উইল অ্যাটাক দ্য নিউক্লিয়াস, যেটা আমাদের কোনোদিন হওয়া পসিবল না, বিকজ ইট উইল বি আনস্টেবল। হ্যাঁ, সিস্টেমটা কোল্যাপস করে যাবে। ইয়েস, দ্যাটস ফর দ্য রিজন ও কি বলেছে, মেনলি ইলেকট্রনটা তো এনার্জি রিলিজ করবে বা অ্যাবজর্বও করবে when the electron jumps from one stationary orbit to another stationary orbit, ঠিক আছে? যখন একটা ইলেকট্রন আইদার হায়ার শেল থেকে বা লোয়ার শেলে জাম্প করতে পারে, অর লোয়ার শেল থেকে হায়ার শেলে জাম্প করতে পারে, অনলি দেন দ্য এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্ব। এবার তুই জানিস, যদি তুই নিচ থেকে উপরে যাস, সিঁড়ির নিচ থেকে উপরে যাস, তখন তোর কি মনে হয় যে অবভিয়াসলি এনার্জি রিকোয়ার্ড। আর তুই যখন উপর থেকে হায়ার শেল থেকে লোয়ার শেলে নামিস বা উপর থেকে যখন নিচে নামিস সিঁড়ি, তখন তোর কি মনে হয় যে ইউ ওয়ান্ট টু রিলিজ সাম এনার্জি, তাই তো রে সৃজিতা, মৌমি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সেম অ্যাজ দ্যাট, যদি আমরা লোয়ার শেল থেকে হায়ার শেলে জাম্প করি, তাহলে আমাদের এনার্জি রিকোয়ার্ড বা এনার্জি অ্যাবজর্ব করছি আমরা, ঠিক আছে? আবার যদি হায়ার শেল থেকে লোয়ার শেলে জাম্প করি, তাহলে অবভিয়াসলি আমাদের এনার্জি রিলিজ করতে হয়, যেটা আমরা এমিট করি এনার্জি। সো এই 2 নম্বর পস্টুলেট। থার্ড নাম্বার পস্টুলেটটা কি বলেছে, যে ইলেকট্রন কোনো এনার্জি রিলিজ করবে না যদি সে মুভ করে, ঠিক আছে? আইদার রিলিজও করবে না বা অ্যাবজর্বও করবে না। এই হলো আমাদের বক্তব্য। স্টেশনারি স্টেট মানে কি, যে স্টেটে যেই শেলে ইলেকট্রনটা আছে। গ্রাউন্ড স্টেট মানে কি, যেখানে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শেলটাকে আমরা গ্রাউন্ড শেল বলি, যতগুলো পরপর শেল যায় সেগুলোকে আমরা এক্সাইটেড শেল বলি, তাই তো? নেক্সট আমাদের কি, নেক্সট এখান থেকে আমরা কি পাই? মেইনলি এই বোরস অরবিট থেকে আমরা প্রায় রেডিয়াস পাই, এনার্জি পাই, তারপর আমাদের ফ্রিকোয়েন্সি পাই, আর কি পাই বল? রেডিয়াস, এনার্জি, ফ্রিকোয়েন্সি, তারপর আমাদের ভেলোসিটি পাই। সে রেডিয়াসের যখন আমরা ফাইন করেছিলাম, রেডিয়াস কিভাবে ফাইন করতে হয় স্যার বলেছেন, আমি বলবো। স্যার আরেকবার বলবেন, আপনি কি জিজ্ঞেস করলেন? আমি বললাম বোরস অ্যাটমিক মডেল থেকে তো আমরা পস্টুলেটটা পড়াশোনা করলাম, যে এবার পস্টুলেট থেকে আমরা কি ফাইন্ড করি, মানে কি পাই আমরা। আইদার আমরা রেডিয়াস অফ দা অরবিট পাই, তাই তো? রেডিয়াস অফ দা শেল পাই, যে রেডিয়াস মানে কি, আউটার মোস্ট শেল থেকে নিউক্লিয়াসের মধ্যে যেই পরিমাণ ডিসটেন্স, সেটাকে আমরা রেডিয়াস বলি। আর কি পাই আমরা? এনার্জি পাই, এনার্জি অফ দা শেল বা এনার্জি অফ দা ফার্স্ট শেল, সেকেন্ড শেল, কে শেল, এল শেল, এম শেল, এখানকার এনার্জি পাই। 2 নম্বর কি পাই? ভেলোসিটি অফ দা ইলেকট্রনস পাই। আর কি পাই? ফোর্থ নাম্বার আমাদের ফ্রিকোয়েন্সি পাই, তাই তো রে? এগুলো পড়েছিস তো? বিশ্বনাথ, সানিয়া, সুশান্ত, অঞ্জনা, ওকে। সো এগুলো তো, হ্যাঁ ঠিক আছে। দেন আমরা রেডিয়াস পাই, রেডিয়াস আমরা কিভাবে ডিটারমাইন করি, এগুলো বলতে হবে না তোরা জানিস? রেডিয়াসটা করিয়েছেন স্যার, ভেলোসিটিটা একটু বলবেন স্যার। আচ্ছা, ইসে সৃজিতা, সিমরান, হ্যাঁ স্যার। এগুলোকে বলতে হবে আবার করে, মানে ক্যালকুলেশনটাকে আমি প্রথম থেকে দেখাবো না জাস্ট এমনি উপরে দিয়ে মুভ করে যাবো? তোরা যা বলবি। যদি বলিস প্রথম থেকে দেখাতে, প্রথম দিয়ে শুরু করতে, আমি তাহলে প্রথম দিয়ে শুরু করতে পারি, বা ওভারঅল একটা মুভ করতে পারি। আর যদি বলিস জাস্ট রিভিশন, আমি ক্যালকুলেশন মানে ওই রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি গুলো ফাইন্ড আউট করার ডেরিভেশনের কথা বলছেন তো? হ্যাঁ ডেরিভেশনের কথা, মানে ডেরিভেশনটা আমি জানি। আচ্ছা, তাহলে বলার দরকার নেই বলছিস, তাই তো? না মানে আমি জানি, মলি বললো তো, মানে আরেকবার আপনাকে বলতে। ওকে, ভেলোসিটিটা একবার বলে দিন। ঠিক আছে, আমি তাহলে ওভারঅল রিভাইজ করে চলে যাচ্ছি, ঠিক আছে সৃজিতা? তাহলে তোরও একবার রিভিশন হয়ে যাবে, এবং দেন তুই প্রবলেমটা সলভ করতে পারবি। সো ফার্স্টলি আমরা দেখ, আমরা রেডিয়াস পেতে গেলে আমরা কি করেছিলাম? এটা যদি নিউক্লিয়াস হয়, এই চারদিকে আমাদের ইলেকট্রনটা মুভ করছে, তার মাঝখানে রেডিয়াসটাকে ফাইন্ড করব। তাহলে অবভিয়াসলি যদি ইলেকট্রনটা মুভ করছে, ইলেকট্রনটা একটা চার্জ বডি, যার নেগেটিভ ভ্যালু, নিউক্লিয়াসটা একটা চার্জ বডি, অবভিয়াসলি তার পজিটিভ ভ্যালু। তোরা যখন ইলেকট্রোস্ট্যাটিস্টিক পড়বি, তখন জানবি কোন চার্জ বডির মধ্যে যেই পরিমাণ ফোর্স হয়, সেটাকে আমরা F দিয়ে যদি লিখি, সেটাকে আমরা লিখি 1/4 পাই এপসিলন Q1। দুটো চার্জ বডি চার্জ যদি Q1 আর Q2 হয়, যেহেতু এটা দুটোই ইলেকট্রন প্রোটন, ঠিক আছে, তার চার্জটা আমরা E ধরতে পারি, তাই তো? তাহলে Q1 * Q2, আমরা যেহেতু দুটোই চার্জ E, তাই জন্য E²/R² বলতে পারি, তাই তো রে সৃজিতা? দেন এই চার্জ বডিটা, এটা মানে কি বোঝাতে? অবভিয়াসলি এটা আনলাইক চার্জেস, সো দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। বাট ইফ দ্য প্রোটন অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রনস, তাহলে অবভিয়াসলি আমাদের কি হওয়ার কথা? ইলেকট্রনটা প্রোটনের জায়গায় পড়ে যাওয়ার কথা।
দ্যাটস ফর দ্য রিজন একে ব্যালেন্স করার জন্য আমাদের উল্টো সেম দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য দিস ফোর্স, আর সেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি, যেটা ভ্যালুটা হয় mv²/r, তাই তো রে? and this should be equal to the this coulombic force, and now we can write 1/4πε e square by e square. আমরা যদি নাম্বার অফ দ্য ইলেকট্রনস কাউন্ট করি তাহলে obviously we have to add some atomic number, z² / r² is equal to কি করিস সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা শুড বি ইকুয়াল টু দা কুলম্বিক ফোর্স বা চার্জ বডি ফোর্সের মধ্যে যেটা ইকুয়াল হয়। এবার এখান থেকে ক্যালকুলেশন করে বের করবি, এই একটা ইকুয়েশন আমরা পাই। বোরস নাম্বার, বোরস অরবিট, যেটা আমাদের বলে দিয়েছে ফার্স্ট পস্টুলেট, mvr = nh/2π, mvr = nh/2π, এই 2 নাম্বার ইকুয়েশন পাই। এই দুটো ইকুয়েশন থেকে সলভ করে আমরা r এর ভ্যালু পাবো। মমি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, সেখান থেকে r এর ভ্যালু আমরা যখন পাই তখন দেখবি r এর ভ্যালু কত হয়, n²/4π² mz², এরকম কিছু আছে rn, তাই তো রে সৃজিতা? rn = n²/4π² mz², ওকে। এন্ড r এর জায়গা আমরা এইগুলো তুই জানিস h টা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার ভ্যালু 6.626 * 10⁻34 জুল সেকেন্ড, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, z কনস্ট্যান্ট, না z কনস্ট্যান্ট না, e কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো যদি আমরা পুট ডাউন করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসে কত হয় 0.527 সামথিং z²/n², তাই তো রে? না এই ভ্যালুটা জানতাম না। এই কনস্ট্যান্টের ভ্যালুটা জানতিস না? ও না না, হ্যাঁ এইটা করিয়েছিলেন, এইটা দিয়ে সার্চ করিয়েছিলেন। আচ্ছা, তোদের কোন স্যার পড়াতো? অভিষেক স্যার। ওকে ওকে, এটা জানিস তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 0.527 z²/n², এটা আমরা rn পাই। rn মানে n মানে কি নাম্বার অফ দা শেল, যদি 1 শেল হয় k শেল হয় তাহলে n এর ভ্যালু 1, যদি l শেল হয় n এর ভ্যালু 2, এরকম পর পর করব। আমাদের এটা মনে রাখার দরকার নেই, বিকজ ফর কম্পিটিটিভ এক্সাম আমাদের জাস্ট এটা মনে রাখলেই পসিবল, ঠিক আছে? কারণ তুই আর ওখানে গিয়ে ক্যালকুলেশন করবি না। সো অবভিয়াসলি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, r1 প্রপোর্শনাল টু z²/n², তাই তো রে? সো এখান থেকে রেডিয়াস পাই। এবার আমরা আর কি পাবো, এবার রেডিয়াস যখন পেয়ে গেছি তখন আমরা ভেলোসিটি বার করব। ভেলোসিটি মানে কি, এই শুধু জাস্ট rn এর ভ্যালুটা এখানে বসিয়ে দিবি, এসে সৃজিতা মৌমি rn এর ভ্যালুটা এখানে জাস্ট পুট ডাউন করে দিবি। এখান থেকে mv আর আছে না, এই m টাকে ওদিকে নিয়ে চলে যাবি, v টাকে ফাইন্ড করে ফেলবি। v এর ভ্যালুটাকে দেখবি, v = 2πz² এটা v এর ভ্যালু পাবি, ঠিক আছে? ভেলোসিটি ফাইন্ডটা। তাহলে এখান থেকে তুই যদি ক্যালকুলেশন করিস তাহলে দেখতে পারবি v = প্রায় 1.57 ইনটু সামথিং একটা কনস্ট্যান্ট আছে ইনটু প্রপোর্শনাল z/n, যেটাকে আমরা বলতে পারি v ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু z/n। দিস ইজ দা ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। দেন আছে আমাদের কি এনার্জি। আমি একটু তাড়াতাড়ি করে মুভ করছি বিকজ এটা তো ক্লাসেস হয়ে গেছে, সো প্রবলেম হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আরেকবার বল। একদম রাইট হ্যান্ড সাইডের কোণে একদম ঠিক লিখে যদি বলবেন ভেলোসিটি ইকুয়াল এটা। হ্যাঁ স্যার ওটা। ওকে, এই যে আমরা তো ফার্স্টে রেডিয়াস ফাইন্ড করেছি, এবার আমাদের পরের স্টেপ কি ভেলোসিটি ফাইন্ড করব। এবার ভেলোসিটি ফাইন্ড করতে গেলে obviously এখানে যে mvr = nh/2π যে 2 নাম্বার ইকুয়েশনটা আছে সেখানে rn টা আমরা একটু আগে ফাইন্ড করলাম, যেটা ভ্যালুটা n²/4π² mz²। জাস্ট পুট ডাউন দ্য ভ্যালু অফ দ্য r and solve it from the equation number 2 and then find the velocity of these electrons. ওকে, এন্ড যদি এটা ফাইন্ড করিস তাহলে এই ভ্যালুটা আসবে 2πz² এবং যদি কনস্ট্যান্ট গুলো পুট ডাউন করিস একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে? যেটা তোর বইতে পেয়ে যাবি ইনটু z/n। তাহলে উই ক্যান সে দ্যাট v প্রপোর্শনাল টু z/n। ওকে, বুঝতে পেরেছিস তো? ওকে, নেক্সট আমরা কি ভ্যালুটা 1.57 * 10 * z/n, 10 * z/n না, 10 * সামথিং কিছু একটা আছে, -27 or 24, আই হ্যাভ জাস্ট ফরগট। জাস্ট একটু দেখে নিস, -27 10 to -27 আছে আই থিংক, 1.57 ইনটু সামথিং। এটা লিখিস না, এটা জাস্ট ভ্যালুটা লিখে নিস একবার বই থেকে বা কোথা থেকে যেখানে লিখেছিস সেখান থেকে পুট ডাউন করিস। আমি জাস্ট ওভারঅল কনসেপ্টটা দিয়ে চলে যাচ্ছি, বুঝতে পেরেছিস সৃজিতা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাদের কি ফাইন্ড করব, এনার্জি। 1.57 * 10 to the -27 হবে আই থিংক। কনসেপ্টটা তোরা ক্যালকুলেশন বা ক্যালকুলেটর দিয়ে বের করবি, দেখবি ওইটাই পাবি। দেন আমরা এনার্জি ফাইন্ড করতে হবে।
এনার্জি আমরা কিভাবে ফাইন্ড করব? এনার্জি দুটো এনার্জি হবে, একটা হলো এনার্জি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা প্লাস করব। তাহলে E ইকুয়াল টু E কাইনেটিক এনার্জি প্লাস E পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি তোরা জানিস হাফ mv²। যে v এর ভ্যালুটাকে বের করলাম যে 2 পাই z²/nh, সেটাকে জাস্ট পুট ডাউন করবি, এখান থেকে আমরা E কাইনেটিক এনার্জি পেয়ে যাব। E পোটেনশিয়াল এনার্জি আমাদের কিভাবে ফাইন্ড করতে হয় সৃজিতা বলতে পারবি? সানিয়া? হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি তো z²/r² হয়। z টা অ্যাটমিক নাম্বার, e টা চার্জ অফ প্রোটন আর r টা হচ্ছে রেডিয়াস। না না সেটা নয়, হ্যাঁ অবভিয়াসলি সেটা, কিন্তু পোটেনশিয়াল এনার্জি মানে কি ফর দ্য চার্জ বডি? হোয়াট ইজ কল্ড দ্য পোটেনশিয়াল এনার্জি? আমরা যদি আমার পোটেনশিয়াল এনার্জি মানে when I am at rest, then আমার পোটেনশিয়াল এনার্জি আমি ফাইন্ড করব, মানে কেন? বিকজ I am or object, I am not a charge body. But if we find any charge body potential energy, what is the definition? Actually মানে কি? What is the mean of the potential energy? Potential energy মানে বোঝা, তুই যদি একটা ইউনিট চার্জকে ইনফিনিটি থেকে ইউনিট পয়েন্টে নিয়ে আসতে তোর যেই পরিমাণ ওয়ার্ক ডান কমপ্লিট করতে হয়। কি বললাম? কোন একটা ইউনিট চার্জকে যদি ইনফিনিটি থেকে ইউনিট পয়েন্টে আনতে যেই পরিমাণ ওয়ার্ক ডান কমপ্লিট করতে হয়, সেইটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলি। ওয়ার্ক ডান মানে কি সৃজিতা? ওয়ার্ক ডান মানে ছোটবেলায় শিখেছিস বা ফিজিক্সে পড়েছিস, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, यस। তাহলে আমরা দুটো চার্জ বডির মধ্যে ফোর্স কি হয়? 1/4πε z²/r², এটা হলো দুটো চার্জ বডির মধ্যে ফোর্স, তাই তো? এবার আমি যদি বলি, আমি যেহেতু দুটো চার্জ বডি, আমি কি বললাম ইনফিনিটি থেকে আনতে হবে, আমি ধরে নিলাম এইটুকুনি ডিসটেন্স হলো dr, মানে খুব ছোট ডিসটেন্স dr। যেহেতু আমি ইনফিনিটি থেকে এন এর প্রত্যেকটা ইন্টিগ্রেট করে তারপরে পুরোটাকে পাবো এনার্জি, তাহলে আমরা বলতে পারি 1/4πε z² ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টটাকে আমরা dr ধরে নিলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, দেন উই ক্যান ইন্টিগ্রেট এন্ড সাম, তাহলে আমরা এখান থেকে পোটেনশিয়াল এনার্জি পাবো। বুঝতে পেরেছিস না পারিস? এটা হলো অ্যাকচুয়াল পোটেনশিয়াল এনার্জি ডেফিনিশন, যেটা তোরা ফিজিক্সে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স যখন পড়বি বা চার্জ বডি ক্ষেত্রে ক্লাস 12 এ পড়বি তখন এটাকে পাবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমরা ক্লাস 12 ম্যাগনেটিক ফিল্ডে যে ডেফিনিশনটা পড়েছিলাম ওরকমই, খালি ইলেকট্রিসিটি দিয়ে হবে। ম্যাগনেটিক ফিল্ড তুই তো ক্লাস 11 এ পড়িস, ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে তো? না না, ওইটা ছিল না 1/, ওই কনস্ট্যান্টটা 1/q1q2/r²। হ্যাঁ হ্যাঁ, 1/4πε z²/r²। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে ডেফিনিশনটা ছিল অনেকটা ওরকম। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে তোরা 12 এ ইলেকট্রোস্ট্যাটিক্স ফিজিক্সে পড়বি, তখন দেখতে পারবি অ্যাকচুয়াল পোটেনশিয়াল এনার্জি মানেটা কি। এখন তো এখানে পোটেনশিয়াল তুই জাস্ট এটা পড়েছিস যে ফোর্স, দুটো চার্জ বডির মধ্যে যে পরিমাণ ফোর্স হয় সেটা আমরা এটা শিখেছি, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে তুই পাবি 1/4πε z²/r পাবি, এটা মাইনাস সাইন হবে, তাই তো? ই পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস z is 1/4πε z²/r। আর দেখতে পারবি যখন তুই ই কাইনেটিক এনার্জি বার করবি তখন দেখতে পারবি এরকম হবে, জাস্ট 1/, এটা 2r হবে, মানে 1/4πε z²/2r, এটা জাস্ট প্লাস হবে, ঠিক আছে? এটাকে যখন করবি প্লাস আর মাইনাস যখন ই কাইনেটিক এনার্জি বার করবি, সেটা ভ্যালুটা কত হবে বল? ই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু z²/8πε, এরকম একটা ভ্যালু বেরোবে। সৃজিতা বুঝতে পারছিস না পাচ্ছিস না? সিমরান, মৌমি, হ্যাঁ স্যার বুঝতে পারছি। প্রবলেম হচ্ছে না তো? অঞ্জনা, দেবর্ষী, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেবর্ষী, বিশ্বনাথ, হ্যাঁ স্যার। সানিয়া, হ্যাঁ স্যার। কিছু বলছিস কেউ? ওকে, চল আমরা মুভ করি। তাহলে আমরা এখান থেকে যখন পাবো তখন দেখবি একটা ভ্যালু পাই, যেটা ই টোটাল এনার্জি ভ্যালুটাকে আমরা পাই, ই টোটাল এনার্জি ভ্যালুটা পাই -13.57 z²/n², এরকম একটা ভ্যালু পাই, তাই তো রে সৃজিতা? ওকে, সেই এই টোটাল এনার্জিটা আমরা বিভিন্ন ভাবে ফাইন্ড করে, এবার এখান থেকে আমরা প্রচুর প্রবলেম আসে, ঠিক আছে? যে একটা এনার্জি বার করো, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, এরকম পর পর করতে থাকে। এবার আমরা পেয়ে গেলাম এনার্জি পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, ভেলোসিটি পেয়ে গেছি, এবার আমাদের ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি সৃজিতা? In 1 second the number of waves completed.
Obviously the number of the revolution or the number of the completed in 1 second, that is called the frequency. ওকে, সো ফ্রিকোয়েন্সিটাকে তুই যদি ভাব, আমি যদি টোটাল পরে দেখতে পারবি একটা ওয়েভ কমপ্লিট হয়, যদি সার্কুলার পথে একটা ওয়েভ কমপ্লিট হওয়া মানে একবার সার্কুলার পথে মুভ করা, বুঝতে পেরেছিস? একবার সার্কুলার, তোরা জানিস দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কুলার এনি পার্টিকুলার সার্কামফারেন্স বা পেরিমিটার অফ দ্য সার্কেল ইজ 2 পাই আর, তাই তো রে? তাহলে একবার যদি আমরা মুভ করে দিই ফ্রিকোয়েন্সিটাকে, আমরা বার করব ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু একবার তার সার্কামফারেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। সেখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সিটার নাম্বার অফ রেভলিউশন ফাইন্ড করতে বলবে তোকে, বলবে যদি একটা ইলেকট্রন যদি সেকেন্ড শেল বা থার্ড শেলে মুভ করে তার কতগুলো ফ্রিকোয়েন্সি কমপ্লিটেড করেছে, মানে নাম্বার অফ দ্য রেভলিউশন কটা কমপ্লিট করেছে, তাহলে 2 পাই আর এন বাই vn করে দিবি, অ্যানসার বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? ওকে, মানে যে প্রবলেমগুলো তোদের মুভ করে এগোতে হবে সেটার উপর আমি ফোকাস করছি, ঠিক আছে? সো এটা আমাদের এনার্জি টোটাল বেরিয়ে গেল। এবার এখান থেকে এরপর আমরা কি শিখেছিলাম? এরপর আমরা শিখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি। আমরা যে এতক্ষণ ধরে কথা বলছি, এই যে অ্যাটমিক মডেল শিখলাম, বোরস অ্যাটমিক মডেল অবধি শিখলাম। বোরস অ্যাটমিক মডেলটা কতটা সাকসেস পেয়েছে? বোরস অ্যাটমিক মডেল জাস্ট অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য ওয়ান ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে? ওয়ান ইলেকট্রন সিস্টেম বাদ দিয়ে বোরস অ্যাটমিক মডেল কোনো কাজ করে না। যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, তাই তো রে? যেটা ওয়ান ইলেকট্রন, যার মধ্যে একটা ইলেকট্রন আছে, তার জন্যই বোরস মডেল ইজ অ্যাপ্লিকেবল। এবার বোরস মডেলের সাকসেসটা কোথায়? বোরস মডেলটা হাইড্রোজেন স্প্রেকটাকে ফাইন্ড করতে পেরেছে। হোয়াট ইজ কল্ড স্প্রেকটাম? সৃজিতা, হোয়াট ইজ কল্ড স্প্রেকটাম? মমি বলতে পারবি? হ্যালো সৃজিতা, সানিয়া? Different types of lights, taking different types of lights in a group is called. না, ওকে, অ্যাকচুয়ালি তোরা যখন কোন একটা লাইটকে, হোয়াইট লাইটকে তুই যদি প্রিজমের মধ্যে ফেলিস, তাহলে যদি একটা ফটোগ্রাফিক প্লেট রেখিস, তাহলে দেখবিস 7টা কালারে ভেঙে যায়। সেটা হলো বিভজিওর বলি, BIVZOIR, তাই তো রে? রেইনবো যেটাকে আমরা বলি, এটা তো জানিস? ওকে, সো এটা কেন হয়? বিভিন্ন ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য হয়। একটা যখন ওয়েভকে আমরা কিভাবে ডেসক্রাইব করি, একটা ওয়েভ যখন একটা আঁকি, যখন আমরা একটা ওয়েভকে ডেসক্রাইব করি কিভাবে করি? এইটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, তাই তো? যেটা ম্যাক্সিমাম ডিসটেন্স উঠছে এটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। এই যে এইটাকে আমরা ল্যামডা বলি, এটাকে আমরা ক্রেস্ট বলি, আর এটাকে আমরা ট্রাফ বলি, তাই তো? এই দুটো ক্রেস্টের মধ্যে যে পরিমাণ ডিসটেন্স, সেটাকে আমরা ওয়েভলেন্থ বা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। দুটো ক্রেস্টের মধ্যে বা দুটো ট্রাফের মধ্যে যে পরিমাণ ডিসটেন্স, সেটাকে আমরা ওয়েভলেন্থ বা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি, যে ম্যাক্সিমাম কতটা ডিসটেন্স উঠছে। টাইম পিরিয়ড কাকে বলি? টাইম পিরিয়ড মানে একটা কমপ্লিট ওয়েভ হতে যেই পরিমাণ সময় লাগে, সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। ফ্রিকোয়েন্সি কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ কমপ্লিটেড হয় সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। দেন আমাদের কি আছে? স্পেকট্রাম। হোয়াট ইজ কল্ড স্পেকট্রাম? স্পেকট্রাম মানে কোন একটা হোয়াইট লাইটকে তুই যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে ডিসপার্স করাস, তাহলে হোয়াইট লাইটটা জাস্ট ভেঙে যায়, এবং সেটা যদি আমরা কোনো একটা ফটো প্লেটের মধ্যে রাখি, তাহলে বিভজিওর হিসাবে দেখা যায়, ঠিক আছে? এবং এটাকে জাস্ট একটার উপর মার্চ করে যায়, যে আমরা বুঝতে পারি না যে কোথায় গিয়ে ইয়েলো শেষ হচ্ছে, কোথায় গিয়ে অরেঞ্জ শুরু হচ্ছে, ঠিক আছে? এইগুলোকে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম বলি। নেক্সট, আমাদের হঠাৎ করে আমরা কেন স্পেকট্রামের কথা বললাম? যেহেতু ইলেকট্রনটা একটা অরবিট থেকে, একটা শেল থেকে আরেকটা শেলে জাম্প করে, তখন আমরা কি বলি? আইদার এনার্জি এমিট করবে অর এনার্জি অ্যাবজর্ব করবে, তাই তো? তাহলে এনার্জি এমিট করছে বা এনার্জি অ্যাবজর্ব করছে, অবভিয়াসলি ইন দ্য সাম অফ সাম ফর্মস। সেটা আইদার পার্টিকেলস ফর্মে হতে পারে, ওয়েভ ফর্মে হতে পারে। সৃজিতা, বুঝতে পারছিস তো? ওকে, সো আমরা তাহলে দু রকমের আমাদের স্পেকট্রাম পাই, যেটা আমরা অ্যাটমিক স্পেকট্রাম বলি, ঠিক আছে? দু রকম স্পেকট্রাম পাই, একটা অ্যাটম, এগুলো স্যার পড়িয়েছে? হ্যাঁ, পড়িয়েছে। ওকে, দু রকম স্পেকট্রাম পাই, একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম কি হয়? যখন একটা কোনো ইলেকট্রন হায়ার শেল থেকে লোয়ার শেলে জাম্প করে, সো অবভিয়াসলি দে এমিট সাম এনার্জিস। সো যদি সে এমিট সাম এনার্জিস করে, সেখানে যে স্পেকট্রামটা তৈরি হয় সেটাকে আমরা এমিশন স্পেকট্রাম বলি, ঠিক আছে? এবং সেটাকে ডার্ক, মানে সেটা দেখবি তোর মানে তুই প্লেটের মধ্যে পাবি, বিভজিওর এর মতোই পাবি। বাট যখন অ্যাবজর্পশন স্পেকট্রাম কি হয়? কোন একটা ভাব যদি NaCl সলিউশনের মধ্যে দিয়ে তুই সোডিয়াম লাইটকে ফেলছিস, ঠিক আছে? মাঝখানে একটা তুই ইসেকে রাখলি, প্রিজমকে রাখলি, তারপর ফটোগ্রাফিক প্লেট ফেলছিস, তখন দেখতে পাচ্ছিস যেহেতু NaCl সলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ফটোগ্রাফিক প্লেটটার উপর যখন পড়ছে, তখন দেখবি লাইন স্পেকট্রাম পাচ্ছি জাস্ট।
মানে একটা একটার উপর মানে মার্চ করে না, তাই তো রে সৃজিতা, মৌমি, সানিয়া? ওকে, সো আমরা এই দুই রকম স্পেকট্রাম পেয়ে থাকি। একটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম, যেটা আমরা কোথা থেকে পাই? এমিশন স্পেকট্রাম থেকে পাই। যেটা অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটা আমরা মানে লাইন স্পেকট্রাম, যেটা আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম থেকে পাই। ওকে, সো এটা কেন আসছে? এবার এটা করার জন্যই আমাদের যে আমরা হিসেব করলাম যে একটা যখন একটা ইলেকট্রন একটা অরবিট থেকে, ভাব আমার ফার্স্ট অরবিটের এনার্জিটাকে আমরা E1 ধরে নিলাম, ঠিক আছে, সেকেন্ড অরবিটের এনার্জিটাকে আমরা E2 ধরে নিলাম। ওকে, তাহলে যখন একটা শেল থেকে আরেকটা শেলে ইলেকট্রন জাম্প করবে, তখন আইদার দে এমিট সাম এনার্জিস অর দে অ্যাবজর্ব সাম এনার্জিস, হোয়াটএভার, সে এমিট করুক বা অ্যাবজর্ব করুক, তাহলে এনার্জিতে একটা ডিফারেন্স হবে, সেটাকে আমরা ডেল ই দিয়ে লিখতেই পারি, তাই তো? সে ডেল ইটা কি হবে? আইদার E2 E1। ওকে, যদি আমি বলি যেই পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করলো বা এমিট করছে সেটাকে আমরা ফাইন্ড করতে পাই, ঠিক আছে? আমরা ই যখন পড়েছিলাম, ই এর ভ্যালু কি পেয়েছিলাম? ই আমরা কি কি করেছিলাম সৃজিতা? -13.57 z স্কয়ার বাই n স্কয়ার। এখানে E2 করেছি, তার জন্য আমরা 2 স্কয়ার করতেই পারি, মাইনাস প্লাস 13.57 z স্কয়ার বাই 1 স্কয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, এই ডেলি মানে কি? যেই পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করছে বা এমিট হচ্ছে। Obviously তুই জানিস যে এনার্জি neither be created nor be destroyed, just it can be transformed to one form to another form. ওকে, সো যেই পরিমাণে অ্যাবজর্ব হচ্ছে আর এমিট হচ্ছে সেটা তো ডেস্ট্রয় হবে না, ঠিক আছে? সেটা সাম কনভার্ট হয়ে যেতে পারে অন্য কোনো এনার্জিতে। সেটা ভাব যদি আমরা লাইটের এনার্জি ধরি, লাইটের এনার্জি একটা লাইটের ফোটন পার্টিকেলসে একটা ফোটন পার্টিকেলসের এনার্জি হয়, যেটা আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট থেকে কোয়ান্টাইজেশন থেকে পাই, যেটাকে আমরা বলি E = h নিউ, তাই তো? যেটাকে আমরা নিউ মানে ফ্রিকোয়েন্সি বলি, h = আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলি। সৃজিতা, মনে পড়ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ। মৌমি, সানিয়া, হ্যাঁ স্যার। আর সবাই বুঝতে পারছিস তো? সুশান্ত, সিমরান, অঞ্জনা, বিশ্বনাথ, দেবশ্রী? ওকে, সো ইকুয়াল টু h নিউ, যেটা আমরা একটা ফোটন পার্টিকেলস বা লাইটের পার্টিকেলস এনার্জি হয়, সেখানে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে hc/λ, নিউ মানে আমরা hc/λ করতে পারি। এই 13.57 টাকে যদি কমন নিস তাহলে z স্কয়ারটাকে তুই যদি কমন নিয়ে নিস তাহলে 1/n, এটা ni স্কয়ার মাইনাস 1/nf স্কয়ার। আমি এটাকে E1 টাকে ধরে নিলাম, এটা ei, এটা ef, ঠিক আছে? ni স্কয়ার মাইনাস nf স্কয়ার। এইখান থেকে এটা আমরা শিখেছি, যেটা আমরা ল্যামডা ফাইন্ড করার জন্য, তাই তো? ওয়েভলেংথ ফাইন্ড বিভিন্ন লাইন স্পেকট্রামটা পাওয়ার জন্য। কারণ কি, ওই যে এনার্জিটা এমিট হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে সেটা কোথায় যাচ্ছে, সেটা গিয়েই তো আমাদের পয়েন্ট ক্রিয়েট করছে ফটোগ্রাফিক প্লেটের উপর, বা লাইন স্পেকট্রাম তৈরি করতে পারে বা অ্যাবজর্পশন স্পেকট্রাম তৈরি করতে পারে। সেই এনার্জিটাই আমরা ফাইন্ড করছি। এবার এটা ফাইন্ড করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সিরিজ পাই আমরা, তাই তো? বিভিন্ন রকম সিরিজ, যেমন হাইড্রোজেনে আমরা বিভিন্ন রকম সিরিজ পাই। সেই সিরিজটা কি জিনিস? যদি আমরা একটা এনার্জি প্লট করি, এদিকে যদি আমরা একটা এনার্জি প্লট করি, এনার্জি ডায়াগ্রাম যদি আমরা প্লট করি, তাহলে কি সরি এদিকে যদি আমরা একটা এনার্জি, এখানে যদি এনার্জি নাম্বার প্লট করি, এটাকে নাম্বার অফ দ্য শেল প্লট করলাম, ঠিক আছে? নাম্বার অফ দ্য শেল প্লট করলাম, তখন আমরা কি দেখি, এটাকে যদি ফার্স্ট এনার্জিটাকে আমরা E1 ধরে নিলাম, ওকে, E1। পরের এনার্জি লেভেলটাকে আমরা E2 ধরলাম, যেটাকে N2 এনার্জি লেভেল, মানে কে L শেলের কথা বলছি। E2, এটা E3 শেল, E3 মানে থার্ড নাম্বার M শেলের কথা বলছি। E4, E5। দেখ, আমি E1 আর E2 এর মধ্যে ডিসটেন্সটাকে আমি এত বেশি করলাম, E3 এর থেকে E2 এর মধ্যে ডিসটেন্সটা এত কম কেন হলো? তুই যদি ক্যালকুলেশন করিস, E1 এর জায়গায় তুই বসা -13.57 z স্কয়ার বাই n স্কয়ার। হাইড্রোজেনের কথা বলেছি, তাহলে z1, তাহলে n স্কয়ার মানে এটা হবে E1 টা কত হবে? -13.57, তাই তো সৃজিতা? এবার E2 এর ক্ষেত্রে তুই E2 এনার্জি লেভেলের ক্ষেত্রে তুই একই ফর্মুলাতে বসা, -13.57 z স্কয়ার বাই n স্কয়ার মানে -13.57/4 করলে প্রায় -1.54 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে দেখ এইটার সাথে এটা কতটা ডিফারেন্স, তারপরেরটা কর, মানে 3 স্কয়ার
কর আরো কতটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? মানে এইটার সাথে এটা যতটা ডিফারেন্স, এইটার সাথে এটা ততটা ডিফারেন্স নয়, মানে -1.54 ওটা হবে সো 1.06 সামথিং কিছু একটা, পরেরটা 0.54 এরকম পরপর হতে থাকে। সেই জন্য আমরা এনার্জি লেভেলটাকে এতটাকে গ্যাপ করলাম। ওকে, এবার কিছু আমরা সিরিজ পাই। সিরিজটা কি জিনিস? যদি একটা ইলেকট্রন যদি ইনফাইনাইট থেকে এনি ইনফাইনাইট থেকে ইলেকট্রনটা যদি আমাদের গ্রাউন্ড শেলে জাম্প করে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি সামনে এনার্জি রেমিট করবে। ভাব যদি আমরা 2 শেল থেকে 2 নাম্বার শেল থেকে 1 নাম্বার শেলে জাম্প করলো, বা 3 নাম্বার শেল থেকে 1 নাম্বার শেলে জাম্প করলো, বা 4 থেকে 1 নাম্বার, এরকম যদি ইনফাইনাইট থেকে 1 নাম্বার শেলে জাম্প করে, তাহলে আমাদের একটা সিরিজ পাই যেটার নাম আমরা বলে শিখেছি লিম্যান সিরিজ, তাই তো সৃজিতা? হ্যাঁ। ওকে, তাহলে আমি যদি তোকে বলি মৌমি, লিম্যান সিরিজের থার্ড লাইন কোথা থেকে কতটা অবধি আসছে? লিম্যান সিরিজের থার্ড লাইন কোন শেল থেকে কোন শেলে জাম্প করছে? হ্যালো শেল থেকে সৃজিতা বলতে পারবি লিম্যান সিরিজের থার্ড লাইন কোথা থেকে কোথা জাম্প করছে? লিম্যান সিরিজের থার্ড লাইন মানে এফ টা তো শুরু হয় 2 থেকে। ইয়েস, তাহলে 3 থেকে 3 না 4 থেকে 5 অবধি হবে। 4 থেকে 5 কেন? 4 থেকে 1, এই নাইনটা তো লিম্যান সিরিজে ওয়াই থাকে। মৌমি ঠিকই বলেছিস, হ্যাঁ। ঠিক আছে। সো 4 থেকে 1 থার্ড লাইন মানে 4 থেকে 1, ফিফথ লাইন ফোর্থ লাইন মানে 5 থেকে 1, এরকম পর পর জাম্প করতে, কারণ এই নাইনটা তো 1 মানে সেকেন্ড নাম্বার শেল থেকে শুধু জাম্প করছে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ। যেটাকে আমরা ইনফ্রারেড রিজিয়নের মধ্যে ফেলি, তাই তো, যেটা লিম্যান সিরিজটাকে। দেন আসছে আমাদের কি, সরি ইনফ্রারেড রিজিয়ন না, আল্ট্রাভায়োলেট রিজিয়ন। সো তারপরেটাকে আমরা কি জানি? বামার সিরিজ। বামার সিরিজটা কি? থার্ড নাম্বার শেল থেকে 2 নাম্বার শেলে জাম্প করছে, 4 নাম্বার শেল থেকে 2 নাম্বার শেলে জাম্প করছে, 5 নাম্বার শেল থেকে 2 নাম্বার শেলে জাম্প করছে, এরকম ফ্রম ইনফাইনাইট থেকে 2 নাম্বার শেলে জাম্প করছে। সো এটাকে আমরা কি পাই? লিম্যান, এটাকে বামার সিরিজ বলি আমরা, তাই তো রে? যেটাকে আমরা ভিজিবল রিজিয়নের মধ্যে লাই করাই। দেন আসছে কি? লিম্যান, বামার, ব্র্যাকেট, প্যাশন, ফান সিরিজ বা হামফ্রে সিরিজ, এগুলো পরপর পড়েছিস। যেটা এনআইটা যখন লিম্যান সিরিজে এনআই 1 এনএফ টা কত 2 3, 4, ডট ডট ডট, বামার কত এনআইটা 2 পরপর পরপর ডট ডট ডট। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ। ওকে, সৃজিতা, সানিয়া, হ্যাঁ। ওকে। নেক্সট এখানে তোকে যদি আমি বলতাম শর্টেস্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে, শর্টেস্ট ওয়েভলেন্থ, তাহলে তুই যদি তোকে বলি শর্টেস্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে, আমি যদি বলি তোকে লিম্যান সিরিজের শর্টেস্ট ওয়েভলেন্থ ক্যান ফাইন্ড দা শর্টেস্ট ওয়েভলেন্থ অফ দ্য লিম্যান সিরিজ, ঠিক আছে? আমি আরেকটা বলতে পারি ফাইন্ড দা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ দ্য লিম্যান সিরিজ, তাহলে কি হতে পারে? সৃজিতা একটু বল দেখি। 1 বাই, তাহলে আমরা ওয়েভলেন্থ ক্যালকুলেট করব, মানে কি 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 13. হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে লেমনটা এনএফটা হবে 2 আর এনআইটা হবে 1, 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার, তো 1ই হবে। না না না, অ্যাকচুয়ালি একটু ওয়েট কর। কি বললাম? rz স্কয়ার 1 বাই n স্কয়ার মাইনাস 1 বাই m। লিম্যান সিরিজের কথা বলছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিম্যান লিখে দিই, লিম্যান সিরিজ এটা। ওকে, এবার কি বলেছে? এবার বলেছে আমি বললাম শর্টেস্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হবে তোকে, শর্টেস্ট ওয়েভলেন্থ, ঠিক আছে? ওয়েভলেন্থ কখন শর্টেজ হবে? ওয়েভলেন্থটা কখন শর্টেজ হয়? যখন এনার্জিটা ম্যাক্সিমাম হয় না মিনিমাম হয়? এনার্জিটা ম্যাক্সিমাম হতে হবে। এনার্জিটা ম্যাক্সিমাম হতে হতে হবে। ওকে, এনার্জিটা ম্যাক্সিমাম কখন হতে হবে? ম্যাক্সিমামটা কখন হবে? যখন ইনফিনিটি থেকে আসবে না জাস্ট শেল থেকে আসবে? ইনফিনিটি থেকে আসবে। ওকে, তাহলে এনার্জি শর্টেজ বলেছে, তাহলে এনআইটা তো 1 স্কয়ারই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে একেবারে ইনফিনিটি। ইয়েস, আমি এটাই বলতে চাইছিলাম। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? rz স্কয়ার বাই 1। বুঝতে পেরেছিস সৃজিতা? হ্যাঁ, আমি ওই ম্যাক্সিমামটা বলছিলাম। ওকে, তাহলে আমরা যদি ম্যাক্সিমামটাকে ফাইন্ড করি তাহলে obviously 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার। ক্লিয়ার তো সবার? হ্যাঁ। দেখ যেই ফোকাস পয়েন্টগুলো আমি জাস্ট টাচ আপ করে চলে যাচ্ছি, ঠিক আছে? বিকজ আই হোপ যে তোরা এটা পড়েছিস, ঠিক আছে? যদি না পড়তিস তাহলে আমি পরপর রাইট ডাউন করাতাম। যেহেতু পড়েছিস সেই জন্য আমি একবার ওভারঅল রিভিশনটা করে দেন আমরা প্রবলেমে যাচ্ছি। প্রবলেম হচ্ছে না তো? না না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই সিরিজের ব্যাপারটা চলে গেল। দেন আমাদের কি আসছে?
দেন আমাদের আসছে ডি ব্রগলিস ওয়েভলেন্থ, তারপর আমাদের কি পড়তে হবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তারপর আমাদের কোয়ান্টাম নাম্বার, স্ক্রডিঞ্জার ইকুয়েশন, লাস্টে বিভিন্ন রকম আউবাস প্রিন্সিপাল, হুন্স রুল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, লেটেন্ট কনফিগারেশনস, এন্ড চ্যাপ্টার। ওকে, দেন আমরা আসছে কি ডি ব্রগলিস ওয়েভলেন্থ, তাই তো? ও না, আরেকটা জিনিস বলে দেওয়া, যেটা আমরা ফটোইলেকট্রিক এফেক্ট। হোয়াট ইজ কল্ড দ্য ফটোইলেকট্রিক এফেক্ট? বলতে পারবি? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, সৃজিতা বলতে পারবি হোয়াট ইজ কল্ড দ্য ফটোইলেকট্রিক এফেক্ট? সৃজিতা স্যার পড়ায়নি? হ্যাঁ পড়িয়েছিলেন। আচ্ছা, যাই হোক, ফটোইলেকট্রিক এফেক্টের মানে কি? একটা ফেনোমেনন যেটাকে আমরা লাইটের যেহেতু আমরা দুটো নেচার জানি, একটা হলো পার্টিকেল নেচার, একটা পার্টিকেল নেচার, আর একটা হলো আমাদের এটা কত অবধি ক্লাস আছে? 7:40 ওকে ওকে স্যার, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভিক নেচার, লাইটের আমরা দুটো নেচার জানি। সো পার্টিকেল নেচারটাকে ডেসক্রাইব করার জন্য আমাদের একটা ফেনোমেনন আছে যেটাকে আমরা ফটোইলেকট্রিক এফেক্ট বলি। আইনস্টাইন এটার জন্যই নোবেল পেয়েছিল, এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে ফাউন্ড করার জন্য। বাট যেটা মেইন যার কন্ট্রিবিউশন আইনস্টাইন, যেটা সবচেয়ে বেশি ফেমাস যে ইকুয়েশনটার জন্য, সেটা হলো স্পেশাল রিলেটিভিটি থিওরি, ইউ নো দ্যাট ইকুয়াল টু এমসি স্কয়ার। ঠিক আছে, সেটার জন্য আইনস্টাইন কোনো নোবেলই পায়নি। বাট এই ফটোইলেকট্রিক এফেক্টের জন্য আইনস্টাইন একটুখানি কাজটা করেছিল লাস্টের দিকে, সো সেটার জন্য নোবেল মানে অনার পেয়েছে। সো মেইনলি এর প্রথম ফটোইলেকট্রিক এফেক্টের কাজটা আই থিঙ্ক হার্টজ বলে একটা সায়েন্টিস্ট, ঠিক আছে, প্রায় 1962 না তারও আগে, ঠিক আছে, মানে প্রায় 1890 এরকম সালে মেইনলি ফটোইলেকট্রিক ফেনোমেননটা শো করে। সেরকম ব্যাপারটা কি, ও বলেছে যদি কোনো ফটোগ্রাফিক প্লেটের উপর, কোনো মেটালিক প্লেট, ঠিক আছে, মেটাল মানে কি সৃজিতা? মেটাল মানে যাদের আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনস আর ভেরি লুজলি হেল্ড আপ। ওয়াই? বিকজ তুই জানিস গ্রুপ 1 এ কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যেটা আমরা অ্যালকালি মেটাল বলি। গ্রুপ 2 তে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, যেটাকে আমরা অ্যালকালি আর্থ মেটাল বলি। এরকম পরপর সেজন্য আমরা দেখব লেফট হ্যান্ড সাইডে সবগুলোই অ্যালকালি মেটাল টাইপের। ওকে, হোয়াট ইজ কল্ড মেটাল? মেটাল মানে দ্য মোস্ট টেন্ডেন্সি টু লুজ দ্য ইলেকট্রন, যাদের খুব বেশি টেন্ডেন্সি থাকে ইলেকট্রনটাকে লুজ করতে পারবে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? অবভিয়াসলি অ্যাট্রাকশন পাওয়ার উপর। যত অ্যাট্রাকশন পাওয়ার কম হবে নিউক্লিয়াস থেকে, তাহলে আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনস আর ভেরি লুজলি হেল্ড আপ, তাহলে দে হ্যাভ দ্য মোর টেন্ডেন্সি টু লুজ দ্য ইলেকট্রন। বুঝতে পেরেছিস তো সৃজিতা? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা কোন মেটালিক প্লেটের উপর তুই যদি বিভিন্ন রকমের লাইট ফেলিস, ঠিক আছে, বা তুই ইয়েলো লাইট কে রেড লাইট কে ফেললি, তারপরে তুই ইয়েলো লাইট কে ফেলতে পারিস, গ্রিন লাইট কেও ফেলতে পারিস, বিভিন্ন রকম লাইট কে তুই যদি মেটালিক প্লেটের উপর প্লেস করাস, স্ট্রাইক করাস, তাহলে দেখতে পারবি সব রকম লাইট হবে না, আবার বলছে, ঠিক আছে। তাহলে ও বলছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইট কে, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যেহেতু তোরা জানিস রেড লাইটের ফ্রিকোয়েন্সি অনেক কম হয় দেন দা সামথিং অন্য যে কোনো লাইটের থেকে, সেই জন্য রেড লাইটের যেহেতু ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হয়, সেই জন্য আমরা রেড লাইটকে অনেক দূর থেকে দেখতে পাই, তাই তো, ফ্রিকোয়েন্সি তার সবচেয়ে কম, ঠিক আছে। সো এরকম পার্টিকুলার ফ্রিকোয়েন্সির কোনো লাইটকে তুই যদি মেটালিক প্লেটের উপর স্ট্রাইক করাস, তাহলে দেখা যাচ্ছে যে কিছু ইলেকট্রন সামথিং ইজেক্ট করে সেগুলো মেটালিক প্লেট থেকে, ইলেকট্রনগুলো ইজেক্ট করে যায়। এটা আমরা কি করে দেখতে তো পাই না, বিকজ আমরা অবজারভেশনে পাই। এটা কোনো তুই একটা টিউব লাইট লাগিয়ে দিস, ঠিক আছে, সেই টিউব লাইটটা জাস্ট গ্লো করে গেল, বাট যে কোনো লাইট কেও ফেললেও কিন্তু এটা পসিবল হবে না, ঠিক আছে। আমরা যদি রেড লাইট কে ফেলি তখন দেখতে পাচ্ছি এখান থেকে ইলেকট্রন ইজেক্টেড হচ্ছে না, ঠিক আছে, বাট যদি ইয়েলো লাইট কে ফেলছি তখন দেখতে পাচ্ছি ইলেকট্রন ইজেক্টেড হচ্ছে। ওয়াই? তাহলে যে কোনো লাইটের উপর হচ্ছে না, তাহলে ইট ইজ অবভিয়াসলি দ্য ডিপেন্ডেন্ট আপন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, তাই তো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। সো এটা কি, কেন একটা মিনিমাম এনার্জি দরকার লাগে ইলেকট্রনটাকে ইজেক্ট করতে। অবভিয়াসলি কোনো একটা কিছু কাজ করতে গেলে আমাদের মিনিমাম এনার্জি দরকার লাগে আমাদের একটা প্রসিড করার জন্য, তারপরে কাজটা কিভাবে মুভ করবে সেটা আলাদা ব্যাপার। সো সেরকমই একটা মিনিমাম এনার্জি দরকার লাগে ইলেকট্রনটাকে ইজেক্ট করতে, সেটাকে আমরা থ্রেশহোল্ড এনার্জি বলি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি, সেটাকে আমরা নিউ জিরো দিয়ে এক্সপ্রেস করি। পড়েছিস তো সৃজিতা? হ্যাঁ স্যার। মমি? তো মিনিমাম ফ্রিকোয়েন্সি। ইয়েস, মিনিমাম ফ্রিকোয়েন্সি। যে মিনিমাম ফ্রিকোয়েন্সি কি? জাস্ট মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা আমাদের বা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট দ্য ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সারফেস। ওকে, সেটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড এনার্জি বলি। ওকে, বাট এই যে মিনিমাম এনার্জি, এটা হলো মিনিমাম এনার্জির নিচে যদি কোনো বা থ্রেশহোল্ড এনার্জির নিচে যদি কোনো এনার্জি হয় তাহলে ইলেকট্রনটা বেরোতে পারছে না। ওকে, সো থ্রেশহোল্ড এনার্জির যদি বেশি কোনো এনার্জি হয় তাহলে ইলেকট্রন তো বেরোবে,
ইলেকট্রন নিশ্চয়ই ভাব, আমরা যদি এনার্জি কখনো ক্রিয়েট হয় না, ডিস্ট্রয় হয় না, জাস্ট ইলেকট্রনটা ইজেক্ট করতে যেই পরিমাণ এনার্জি লাগে সেটাকে আমরা থ্রেশহোল্ড এনার্জি। ভাব তোকে বললো এই লাইট থেকে, ইয়েলো লাইট থেকে 100 জুল এনার্জি এখানে স্ট্রাইক করছে, বাট এই যে মেটাল সারফেস থেকে জাস্ট 60 জুল এনার্জি স্যার ইজেক্ট করতে হেল্প করে। জাস্ট মিনিমাম 60 জুল এনার্জি হলেই সেখান থেকে ইলেকট্রন ইজেক্টেড হয়ে যাবে। বাট বাদবাকি 40 জুল কি হবে? বাদবাকি 40 জুল কি হবে মমি? রিমেইনিং 40 জুল অফ এনার্জি, হ্যালো, নো। সো তুই দেখ, ভাব আমি একটা এক্সাম্পল, মজা করে একটু এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক আছে, ডোন্ট মাইন্ড দ্যাট। কোন একটা কেউ প্রেমই করছে, ঠিক আছে, সো অন্য কেউ যদি সেখানে ঢুকতে যায়, তাহলে অবভিয়াসলি তাকে ঢুকতে গেলে তাকে একটা মিনিমাম এনার্জি দরকার লাগবে তার বন্ডটাকে ব্রেক করার জন্য। বাট শুধু বন্ডটাকে তো ব্রেক করলেও চলবে না, তাকে তো নিয়ে এসকেপ করতে হবে না। মানে বন্ডটা ব্রেক করে শুধু কি হবে, এবার এসকেপ করতে গেলে তার যে বাদবাকি যে এনার্জিটা প্রয়োজন হবে সেই বাদবাকি এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ইট মিন্স দ্যাট যে ভাব যদি 100 জুল আমি এনার্জি দিই, 60 জুল ইলেকট্রনটাকে ইজেক্ট করতে হেল্প করছে। এবার ইজেক্ট করলে তো হবে না, বাদবাকি যে 40 জুল এনার্জি আছে সেটা অবভিয়াসলি কনভার্ট টু দ্য কাইনেটিক এনার্জি, যেটা ইলেকট্রনটা এর জন্য মুভ করছে, দ্যাটস ফর দিস জন্য লাইটটা গ্লো করছে। বুঝতে পেরেছিস মমি না পারিস? সৃজিতা ওকে। তাহলে আমরা একটা লাইটের এনার্জি যদি ধরে নিই, এইচ ধরে নেব কেন, অবভিয়াসলি একটা ফোটন পার্টিকেলস লাইটের এনার্জি এইচ নিউ, ইউ নো দ্যাট, একটা ফোটন পার্টিকেল লাইটের এনার্জি। সেটা কিভাবে ইউজ হচ্ছে? Some of the light energy is used up just to eject the electron from the metal surface, যেটাকে আমরা threshold energy বলি, সেটাকে আমরা h nu 0 দিয়ে লিখবো। ওকে, এন্ড বাদবাকি এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাবে? ইলেকট্রনটাকে তো মুভ করাতে হবে, সেই রিমেইনিং এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে, যেটাকে আমরা হাফ mv² বলবো। বুঝতে পেরেছিস? এই ইকুয়েশনটাই আইনস্টাইন দিয়েছিল এবং এটাই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেস করেছিল। সো এখান থেকে আমরা কি পাই? h nu minus nu 0 হাফ mv²। ওকে, তাহলে যদি রেড লাইটকে আমরা ফেলি না, মেটাল সারফেসে গ্লো করবে, দ্যাট ডাজন্ট মিন্স যে এখান থেকে ইলেকট্রনটা ইজেক্টেড হচ্ছে। বাট যদি ইয়েলো লাইটকে ফেলি, কারণ রেড লাইটের ফ্রিকোয়েন্সিটা খুবই কম হয়, সো রেড লাইটটা ফেললে কিন্তু ইলেকট্রন ইজেক্ট করা পসিবল হয় না। ইয়েলো লাইট বা গ্রিন লাইট হলেও তাও চলে যাবে, ঠিক আছে, ইলেকট্রন ইজেক্টেড হতে পারবে। সো আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা পাই h nu minus nu 0 is equal to half mv²। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। লাইটের ফ্রিকোয়েন্সি বেশি, সেই লাইট ফেললে কি বেশি ইলেকট্রন ইজেক্ট হবে? অবভিয়াসলি এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, যেই লাইটের ফ্রিকোয়েন্সি বেশি সেখান থেকে সেটা ফেললে কি বেশি ইলেকট্রন ইজেক্টেড হবে নাকি? এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা দেখ, একটা লাইটের আমরা যখন ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা লাইট থিওরি যেটা আমরা বলি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরির গল্পটা কি? ম্যাক্সওয়েল ইলেকট্রোথিওরির গল্পটা বলছে যে এই যে লাইটের যা এনার্জি থাকে, ঠিক আছে, লাইট কোনো জায়গায় যদি স্ট্রাইক করে, ঠিক আছে, তার ইন্টেন্সিটি, আমরা যে ইন্টেন্সিটি মানে কি জানি, একটা খুব কম জায়গায় যদি বেশি নাম্বার অফ দা ফোটন পার্টিকেল স্ট্রাইক করে তার ইন্টেন্সিটি অনেক বেশি হয়। এটা আমরা ফ্রম দা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ দা লাইট যেটা ম্যাক্সওয়েল করেছে সেখান থেকে আমরা জানতে পারি। এই যে কতগুলো ইলেকট্রন বেরোবে, ঠিক আছে, নাম্বার অফ দ্য ইলেকট্রনস ইজেক্টেড, দ্যাট অলওয়েজ ডিপেন্ডেড আপন দা ফ্রিকোয়েন্সি অফ দিস ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন বেরোবে, ঠিক আছে, অবভিয়াসলি ফ্রিকোয়েন্সির উপরেই ডিপেন্ড করবে, যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত ইলেকট্রন, নাম্বার অফ দ্য ইলেকট্রনটা ইজেক্টেড হওয়ার প্রবাবিলিটিও তত বাড়বে, ঠিক আছে। বাট আরেকটা ব্যাপার কি, এখানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সাথে ফটোইলেকট্রিক ইফেক্টের একটা ডিফারেন্স আছে। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি বলে? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলে যে এই ফ্রিকোয়েন্সিটা, যে কতগুলো ইলেকট্রন বেরোবে আর কাইনেটিক এনার্জিতে কতটা কনভার্টেড হবে, সবই ডিপেন্ডেড আপন দ্য মানে ইন্টেন্সিটি অফ দ্য লাইট, সবই ইন্টেন্সিটি অফ দ্য লাইটের উপর ডিপেন্ডেড করবে, মানে কতটা ইন্টেন্সিটি হচ্ছে তার উপর ডিপেন্ড, কতগুলো ইলেকট্রন যাবে, কত জোরে যাবে, সেটা সবই ইন্টেন্সিটির ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটির উপর ডিপেন্ডেড করবে। বাট ফটোইলেকট্রিক এফেক্ট একটা ব্যাপার আছে। ফটোইলেকট্রিক এফেক্টের ব্যাপারটা কি, যে কতগুলি ইলেকট্রন বেরোবে সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেড, ঠিক আছে। বাট যে কাইনেটিক এনার্জিটা, মানে যে কাইনেটিক এনার্জিতে মুভ করছে সেটা আর পরে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেড করে না, ঠিক আছে, সেটা নিজের মতোই মুভ করে, সেটা ফ্রিকোয়েন্সির উপর ডাজন্ট ডিপেন্ডেড, ঠিক আছে। সো কাইনেটিক এনার্জির সাথে ফটোইলেকট্রিক এফেক্টের সাথে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এখানে ডিফারেন্সটা চলে আসে। বুঝতে পেরেছিস মমি? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা এখান থেকে ইকুয়েশনটা পাই। এবার এখান থেকে কিছু প্রবলেম দেয় আমাদের। নেক্সট আসছে কি আমাদের ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশন। যেহেতু আমরা লাইটের ফোটন পার্টিকেলস এর এই ফোটন, এই যে এইটার থেকে আমরা বুঝতে পারি লাইট হ্যাজ দা পার্টিকেলস নেচারস, যেটা আমরা ফোটন পার্টিকেলস নেচার বলি, ঠিক আছে।
এবং এটাই কোয়ান্টাইজেশন এনার্জি, কারণ লাইটের প্রত্যেকটা ফোটন পার্টিকেলস এক একটা এইচ নিউ, এই যে এইচ নিউ বলছি NH নিউ, মানে লাইটের একটা ফোটন পার্টিকেলস এর এনার্জি এইটা, ঠিক আছে? এটাকে আমরা কোয়ান্টাইজেশন বলি। কোয়ান্টাইজেশন মানে বোঝায় জাস্ট ফোটন পার্টিকেলস বা লাইটের এনার্জি গুলো জাস্ট কোয়ান্টাইজড হয়ে আছে, মানে কোনো ফ্র্যাকশনাল এনার্জি নয়। ওকে, মানে n এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে 3টে ফোটন পার্টিকেল, 4টে ফোটন পার্টিকেল, বাট এরকম কখনো হতে পারে না 1.5 ফোটন পার্টিকেলস। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। ওকে, সেটা আমরা পরে বলি। এবার আমরা আসছে ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশন। তো খাতায় তো লেখা আছে, আমি আর লেখাচ্ছি না, বুঝলি তো? আমি জাস্ট এক্সপ্লেন করে চলে যাচ্ছি। ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশনটা কি? ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশনটা বলে যে কোন একটা, আমরা যেমন ইলেকট্রনটা যখন আমরা মুভ করে, আমরা পার্টিকেল নেচার পড়েছি, ফটোইলেকট্রিক এফেক্ট থেকে আমরা প্রুভ হয়ে গেছে, ঠিক আছে? ওয়েভ নেচার আছে, মানে ইয়েস, অবভিয়াসলি ওয়েভ নেচার। হ্যাঁ, এবার আমরা লাইটের ওয়েভ নেচার আছে। আমরা সব সময় কেনই বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে আমাদের ম্যাটার ওয়েভকে, যেহেতু ইলেকট্রনটা তো ম্যাটার, তাই তো ম্যাটার ওয়েভের সাথে মানে সবসময় কম্পেয়ার করছি, বিকজ কিছু ডিফারেন্স আছে ঠিকই, ঠিক আছে? যেমন কি ডিফারেন্স ম্যাটার ওয়েভের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে? কি ডিফারেন্স? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে মুভ করে লাইটের স্পিডে মুভ করে, প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ম্যাটার ওয়েভটা কিন্তু লাইটের স্পিডে মুভ করতে পারে না। ফার্স্টে যেহেতু তার মাস আছে, গ্র্যাভিটেশন আছে, সেজন্য ম্যাটার লাইটের মতো স্পিড করতে পারে না। 2 নম্বর কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে তৈরি হয়, ম্যাটার ওয়েভ তো ওইসব নিয়ে কিছু তৈরি হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে প্রোপাগেট করতে গেলে কোনো মিডিয়ামের দরকার না, তাই জন্য লাইট যে কোনো মিডিয়ামে মুভ করতে পারে, বাট সাউন্ড ওয়েভ কিন্তু যে কোনো মিডিয়ামে মুভ করতে পারে না। তাই তুই যদি চাঁদে গিয়ে আই লাভ ইউ বলে চেঁচাস, তাও কেউ তোর বয়ফ্রেন্ড শুনতে পারবে না। ইজ ইট রাইট অর নট মমি? ওকে, সো সেরকমই ব্যাপার, ম্যাটার ওয়েভকে মুভ করতে গেলে একটা মিডিয়াম প্রোপাগেশন করার জন্য একটা মিডিয়াম দরকার লাগে, সেটা যে কোনো মিডিয়াম হতে পারে, ঠিক আছে? বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে মুভ করতে গেলে কোনো মিডিয়ামের দরকার লাগে না, মানে ওটা ভ্যাকুয়াম মিডিয়ামে মুভ করতে পারে। এই ডিফারেন্স গুলো থাকে। সো ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশনটা কি বলে? ও বলে যেহেতু আমরা ম্যাটার মানে ইলেকট্রনের ক্ষেত্রে ধরছি বা ম্যাটার ওয়েভের ক্ষেত্রে ধরছি, তার জন্য যার ওয়েভিং নেচার থাকবে সেটাকে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। ল্যামডার ভ্যালুটা বলছে h/mv। এটা কোথা থেকে পাচ্ছি আমরা? অ্যাকচুয়ালি আমরা ইকুয়াল টু একটা ম্যাটার ওয়েভ বা একটা লাইট পার্টিকেলস এর এনার্জিটাকে আমরা পড়েছি h নিউ, তাই তো? ইকুয়াল টু h নিউ পড়েছি। এন্ড দ্য আইনস্টাইন ইকুয়েশন থেকে আমরা এটাও পড়েছি ইকুয়াল টু mc স্কয়ার। ওকে, এটা পড়েছি তো? তাহলে উই ক্যান সে দ্যাট h নিউ ইজ ইকুয়াল টু mc স্কয়ার। তাহলে h নিউ মানে কি hc/λ ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এই c/c কেটে গেল, তাহলে h/λ ইজ ইকুয়াল টু mc। এই c ফর দা ভেলোসিটি অফ দা লাইট, আমি এখানে ভেলোসিটি অফ দা লাইট বলছি না, বিকজ আমরা পড়াশোনা করছি ম্যাটার ওয়েভ নিয়ে বা ইলেকট্রনের ক্ষেত্রে, তাই জন্য c এর প্লেসে আমরা v বসিয়ে দিতে পারি। তাহলে h/λ ইজ ইকুয়াল টু mv বসাতে পারি, বা ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv বসাতে পারি, বা আমরা এটা যেহেতু mv মোমেন্টাম মাস ইনটু ভেলোসিটি, সেটাকে আমরা h/p দিয়েও এক্সপ্রেস করতে পারি। ওকে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। ঠিক আছে তো? ওকে, সো এখান থেকে আমরা আরেকটা কিছু মানে ফর কম্পিটিটিভ পারপাস, ঠিক আছে, আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু hmv তো জানতেই হবে, এটা তো আমাদের দরকারি ফার্স্ট। আরেকটা জিনিস জানার, ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m টু me ইনটু কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এইখান থেকে প্রবলেম দেখ। সো এটা আমাদের এই কোথা থেকে এটা আসলো সেটা বলতে গেলে আমাদের একটা অঙ্ক করাতে হবে। আমি আজ টাইম থাকলে ওই অঙ্কটা করাবো, ঠিক আছে? সো এইটা আমাদের কিন্তু ফর নিট অর জেইই মেন্স এর জন্য এইখান থেকে তোকে প্রবলেম দেবে না, ল্যামডা ইজ ইকুয়াল সবাই পারবে করতে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি বলে দেবে, তখন এই ফর্মুলাটা ইউজ করে করতে হবে আমাদের, ঠিক আছে? এখান থেকে ডি ব্রগলিস পেলাম। তারপর আমাদের কি জানতে হবে? তারপর আমাদের হাইসেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল। মমি, হাইসেনবার্গটা বলতে পারবি? সানিয়া, সিমরান? হ্যাঁ হ্যাঁ, কোনো গতিশীল কণার অবস্থান আর ভরবেগ একসাথে মানে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। আচ্ছা সৃজিতা, ও কোথা ভুল বলেছে বা কোথা ঠিক বলেছে? আমি না ওয়ার্ডগুলো ঠিকঠাক বুঝতে পারিনি, মানে আমি ইংলিশ ভাষা পড়ি তো, তো মানে আমি বলছি একবার, it is impossible to measure simultaneously the
position and the momentum of a particle, that is maybe the electron, accurately at a time. আর এটা লাস্ট স্টেপ শুনতে পেলাম না। Accurately, it is impossible to measure simultaneously the position and momentum, both of these things of a particle. To measure these two things of a particle simultaneously, it is impossible. But accurately to measure করাটা difficult. আচ্ছা, যদি আমার খুব দৌড়াতে ইচ্ছা করছে, ঠিক আছে, আমি যদি দৌড়াই তাহলে আমার পজিশন মোমেন্টাম তুই ডিটারমাইন করতে পারবি কি পারবি না সৃজিতা? Is it possible to determine my positions and momentum simultaneously at the same time? না, আমি subatomic particles বলেছি। আচ্ছা, ওকে। এটা বলিস তো কি লিখেছি? সুজিতা এটা কি লিখেছি? স্যার আমার উত্তরটা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার উত্তরটা বোধহয় ভুল হয়েছে। না নো ইস্যুস, হোয়াটএভার। সো একটা জিনিস মাথায় রাখিস, ঠিক আছে, উত্তর ভুল হোক ঠিক হোক সেটা আলাদা ব্যাপার, জাস্ট এনজয় দ্য থিঙ্কিং অফ দ্য সায়েন্স। মানে অ্যাকচুয়ালি সায়েন্সের মজাটা এখানে। দেখ, আইনস্টাইন যখন ইকুয়েশন বানিয়ে ছিল সেখানে প্রায় 100 বার ভুল করার পর একবার ঠিক হচ্ছে, ভুল না হলে তুই ঠিক করবিও না, সেটা ডাজন্ট ম্যাটার। বাট অ্যাকচুয়ালি এটা মাইন্ড করিস যে এনজয় দ্য জার্নি অফ দিস 2 ইয়ার্স, অর দেন তাহলে দেখবি ভালো লাগবে। যদি ভালোবেসে করিস তাহলে খুব ভালো লাগবে, আর যদি ভালোবেসে না করিস, যদি কিছু পাওয়ার জন্য মানে স্কোর পাওয়ার জন্য বা কিছু, তাহলে দেখবি কোনোটাই কিছু হচ্ছে না। সো এটা কিছু মাইন্ড করিস না, এটাই রিয়েল ফ্যাক্ট যে হোয়াট এভার দ্য হেল ইউ আর ডুইং, হোয়াট এভার দ্য হেল ইউ হ্যাভ ডান, ঠিক আছে, জাস্ট অন দ্য প্রফিট সাইড, অলওয়েজ অন দ্য প্রফিট সাইড, কোনো কিছু লস না। সো ভুল হতেই পারে, ভুল হলেও ঠিক হয়ে যাবে। সো এটা কি বলেছে এটা বল দেখি, এটা কি লেখা আছে বোর্ডে সৃজিতা? স্যার নো লেখা তো। এটা আমি ইএস তো লেখা মনে হচ্ছে না, YES। হ্যাঁ না, আমার স্ক্রিনটা তো হেজি, মানে যতটা দেখতে পাচ্ছি ওটা NO মনে হচ্ছে। আচ্ছা, হেজি কেন রে? নেটের প্রবলেম? হ্যাঁ, 50% শেষ হয়ে গেছে তো সেই জন্য বোধহয়। আচ্ছা, মমি মানে এখানে দেখ, আমি একটু দেখবো, এটা YES তো লেখা আছে, তার মাঝখানে নো লেখা আছে। মমি এখানে কি লেখা আছে? এটা নো, বাট এই যে ইএস তো বুঝতে পারছিস, এই যে এটা বুঝতে পারছিস তো, এই শেপটা? ও আচ্ছা, এই প্রশ্নটা আমি বুঝতে পারিনি। এটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, আমি ভেবেছি ওই নোগুলো লেখার মধ্যে হয়তো লেখা। সিমরান, সানিয়া, সুশান্ত, হ্যালো, অঞ্জনা, দেবর্ষী, সানিয়া। ইয়েস লেখা আছে, আবার নো লেখা আছে। হ্যাঁ, তাহলে তুই আইদার ইউ ক্যান সে দিস ইজ দ্য ইয়েস অর ইউ ক্যান সে দিস ইজ দ্য নো, বাট একসাথে কখনোই বলতে পারবি না দিস ইজ দ্য ইয়েস এন্ড নো। এম আই রাইট? ওকে, তাহলে সেম অ্যাজ দ্যাট, জাস্ট ইটস ফর দ্য জোকস অ্যাপার্ট, ঠিক আছে। সেম অ্যাজ দ্যাট ফর সাবঅ্যাটমিক পার্টিকলস, অবভিয়াসলি মাইক্রোস্কোপিক পার্টিকেল, আইদার তুই, যেহেতু আমরা ইলেকট্রন কে নিয়ে ভাবছি, ইলেকট্রনের ওয়েভ নিয়ে ভাবছি, ভাব আমাকে যদি আমার একটা আধার কার্ড তোকে দিয়ে দিলাম, তোকে আধার কার্ড দিয়ে দিলাম, তোকে বললো আমার পজিশনটাকে তুই বের কর, আমি কোথায় আছি, ঠিক আছে। তুই কি করবি? ফার্স্টে তুই আমি দেখবি আমি কোন কান্ট্রিতে আছি, ঠিক আছে। তারপর কি দেখবি? আমার স্টেট কে দেখবি, আমি কোন স্টেটে আছি। তারপর কি দেখবি? আমার ডিস্ট্রিক্ট দেখবি। তারপর আমার বাড়ির কোন একটা জায়গায় পাবি, ঠিক আছে। সেরকমই ব্যাপার। বা আমি যদি বলি একটা ইলেকট্রনকে পেতে হবে, আমি কোনোভাবে ইলেকট্রনটা পারফেক্ট পজিশন পাবো না, বিকজ ইলেকট্রনের মাইক্রোস্কোপিক পার্টিকেলে পারফেক্ট পজিশন পাওয়া পসিবল নয়, বিকজ এটা ইম্পসিবল ব্যাপার, কোনোদিনই পাবো না। যদি পেয়ে থাকে আমরা একটা রিজিয়ন পাবো, মানে একটা 3D স্পেসে মুভ করে। বা আমি যদি বলি আমাকে খুঁজতে আসিস, ঠিক আছে, অবভিয়াসলি দ্য প্রবাবিলিটি অফ গেটিং মি অ্যারাউন্ড মাই হাউস অবভিয়াসলি ম্যাক্সিমাম। আমি তো এটা হবে না দ্য প্রবাবিলিটি অফ গেটিং মি মানে যে কোনো একটা জায়গা যেখানে আমাকে পাওয়ার পসিবিলিটি না, সেরকমই আমাকে খুঁজতে হলে আমার একটা তার রিজিয়নটাকে মধ্যে তোকে ফাইন্ড করতে হবে, তাই তো সৃজিতা?
সো সেরকমই ব্যাপার। সো কোন একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলস কে তার পজিশনস ডিটারমাইন করার জন্য, বা তুই যদি একটা, যেমন ক্রিকেটে দেখেছিস যখন খেলা হয় তখন যে বলটা যখন স্ট্রাইক করে বলের একটা স্পিড দেখা যায়, বলের একটা আমরা স্পিডটা লেখা থাকে নিচে যে এই বোলার এত স্পিডে বল করছে, ঠিক আছে। এবং আমরা ক্যামেরাতেও বলটার একটা পজিশনকে ডিটারমাইন করতে পারছি, বিকজ for the microscopic particle, sorry macroscopic particle, at the same time you can determine both the positions and momentum মানে ভেলোসিটিটা ডিটারমাইন করতে পারিস। বাট for a microscopic particle তুই যে কোনো একটা ডিটারমাইন করতে পারবি, তাও 100% অ্যাকুরেসি নয়, ঠিক আছে। একটা সাম অ্যাকুরেসির সাথে তুই যে কোনো একটা ডিটারমাইন করতে পারবি, আইদার ইউ ক্যান ডিটারমাইন দ্য পজিশনস অর ইউ ক্যান ডিটারমাইন দ্য মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনস, ঠিক আছে। যেটা দুটোই ডিটারমাইন করা পসিবল হবে না, যেরকম ভাবে ইয়েস আর নো লিখলাম, ঠিক আছে। তুই আইদার তুই বলতে পারিস দিস ইজ দ্য ইয়েস অর নো, তুই দুটো একসাথে বলতে পারিস না যেটা ইয়েস হবে নো হবে। বুঝতে পেরেছিস সানিয়া, মমি? Okay, so it is impossible to determine both the positions and the momentum at the same time, ঠিক আছে, for the 100% accuracy। এবং তুই যদি ভাব যে কোনো একটা ডিটারমাইন করবি, আইদার তুই পজিশন ডিটারমাইন করতে পারিস অর তুই মোমেন্টাম ডিটারমাইন করতে পারিস, বাট তার মানে এটা নয় তুই পজিশনটা পারফেক্ট 100% ডিটারমাইন, যে ইলেকট্রনটা কোথায় পাওয়া গেছে তুই ধরে নিয়ে তুলে নিয়ে হাতে দেখালি, ঠিক আছে। ইউ কান্ট ডিটারমাইন দ্যাট। তুই এটা বলতে পারিস তুই এই রিজিয়নের মধ্যে ইলেকট্রনটাকে আছে, ওকে। সো সেখান থেকে আমরা পাই ডেল এক্স থেকে আমরা আনসার্টেন ইন পজিশনস বলি, ঠিক আছে। হাইজেনবার্গ এটাকে অনেক কষ্টে সলভ করে, তো মনে হচ্ছে এটা খুব ইজি। সো এটা স্ক্রডিঞ্জার ইকুয়েশন থেকে সলভ হয়, ঠিক আছে। ডেল এক্স ইনটু ডেল ভি, ডেল ভিটাকে ডেল এক্স ইনটু ডেল পি, এটা মোমেন্টাম বলি, গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। তাহলে ডেল এক্স ডেল পি মানে কি? ডেল পি মানে বোঝা ডেল এম ইনটু, তোদের আবার কবে ক্লাস আছে সৃজিতা? মানে আমার ক্লাস কবে আছে আবার? উইকে একদিন ক্লাস কেমিস্ট্রি? হ্যাঁ না না, সানডেতে তোদের ক্লাস আছে না একটা আমার? হ্যাঁ হ্যাঁ, কটার থেকে থাকে রে সানডে? তো আমিই করাচ্ছি মনে হয়। হ্যাঁ ওটা তো আমারই, আমার তো সানডেতে, হ্যাঁ 3:15 থেকে তোর 11, তো তাহলে তো আমারই থাকার কথা। তোরা কি কলেজ স্ট্রিট ব্রাঞ্চ? ওকে, মানে কেমিস্ট্রি কজন করায়? না না না, অভিষেক স্যার এখনো করাবে না, অভিষেক স্যারের ক্লাসটাই আমি করাবো। মানে অভিষেক স্যার করাবে না, অভিষেক স্যারের ক্লাসটা আমি করাবো। এবার অভিষেক স্যার কি দুদিন করাতো না একদিন করাতো? অভিষেক স্যার দুদিন করাতো। তাহলে আমার ক্লাসটা, মানে অভিষেক স্যারের ক্লাসটাই আমার স্যাটারডে পড়বে, মানে সানডে। মানে উনি দুদিন নিতেন আর সানডে ক্লাসটা মানে আরেকজন যিনি নেন তিনি নিতেন। মানে অভিষেক স্যার কি আরেকটা এক্সট্রা ক্লাস নিতেন মাঝে স্যাটারডে পরে, ওই 12টা না কটা থেকে নিতেন? দুটো থেকে। হ্যাঁ দুটো থেকে। হ্যাঁ মানে আমাকে তো ওটা বলেনি, আমাকে আমার স্যাটারডে যদিও হবে না, সানডে কি, সানডে আবার কার ক্লাস? 3:15 থেকে তোদেরই ক্লাস? সানডেতে আমাদের যিনি ক্লাস নিতে ওটা রজত স্যার ছিলেন ইংলিশ। রজত স্যার? খুবই কিছু একটা নাম ছিল। মানে তোরা আগে লাস্ট ক্লাস, মানে আমার কি এটা ফার্স্ট ক্লাস তোদের? না তো মনে হয়। না না, এর আগে অনেক। হ্যাঁ তার আগে, তাহলে আগের উইক গুলো কিভাবে হয়েছে? তখন কি দুদিন করেছিস না একদিন করেছিস? অভিষেক স্যার দুদিন নিয়েছে আর ওই সানডে স্যারটা থাকে। অভিষেক স্যারের ক্লাস প্রায় পুজো, রাজীব স্যার ছিল, মানে আমি যত শুনেছিলাম। হ্যাঁ মানে অভিষেক স্যারের ক্লাস পুজোর আগে, বিফোর দা পূজা থেকে স্টপ হয়ে গেছে। সো এখন কিভাবে হচ্ছে সেটা আমি ঠিক জানি না কার ক্লাস। আমাকে অভিষেক স্যারের ক্লাসটা দিয়েছে, এবার কোন দিন কারদের ক্লাস আমি ঠিক আই ডোন্ট নো দ্যাট, মানে আমি জানি না সেটা। সো হোয়াট এভার। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস ছিল। হ্যাঁ স্যার। তাহলে এই সানডে তো তোদের সাথে আমার ক্লাস আছে। স্যার সেদিন জিওসি করিয়েছিলেন। এই জিওসি কোচে আবার আমি না পুরো খেয়ে।
এটা একটু পরের ক্লাসে রিপিট করে দেবেন আমার। না স্যার, আপনি ওই সানডেটাতে আমাদের এই মানে এই চ্যাপ্টার থেকেই এমসিকিউ করিয়েছিলেন অনেকগুলো। আচ্ছা, এবার আমি না পুরো ঘেটে গেছি জানিস তো, আমাকে মাঝপথে দিয়ে দিয়েছে তো, কোথা থেকে তো শুরু হয়েছে কোথা থেকে শেষ হচ্ছে আমি নিজেও জানি না। আমাকে একটু মানে ঠিক আছে, আমি সেন্টারের সাথে কথা বলে আমি সে বলছি, মানে আমাকে তোরা যা বললি আমি সেই মতো মুভ করছি, ঠিক আছে। আমি তো যে পড়াইনি এটা, তাও আমি পুরো ডেসক্রিপটিভ মুভ করছি। তোরা বলি এমসিকিউ করার জন্য, ঠিক আছে। সো মানে একটা তো সময় লাগে মিনিমাম, ঠিক আছে, একটা এত বড় চ্যাপ্টার, সেখানে আমি 1 ঘন্টা 10 মিনিটে কিভাবে করবো। সো চেষ্টা করছি, আর সেই জন্য বলছি যদি সানডে ক্লাস থাকে, মানে তোরা ক্লাস এনজয় করছিস তো, ভালো লাগছে তো হ্যাঁ স্যার। সৃজিতা? হ্যাঁ স্যার। মানে প্রবলেম বুঝতে দেখ, কনসেপ্টটা ক্লিয়ার করিস তাহলেই হয়। মানে বেটার লাগছে তো, মানে স্কুল বা যে কোনো, আমি কম্পেয়ার করছি না, বাট তাও এনজয় করছিস তো সৃজিতা, মৌমি, সানিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো প্রবলেম তো আজকে করানো যাবে না, এখন মনে হয় 7:34 বেজে গেছে। সো আর 6 মিনিটের মধ্যে অফ করতে হবে। সো আমি আজকে থিওরিটা যতটা পারছি মুভ করছি। যদি সানডে তোদের সাথে আবার দেখা হয় তাহলে আমরা ফর কম্পিটিটিভ কিছু প্রবলেম মুভ করব, এন্ড বাট তাদের মানে ট্রিক্সই কিরকম হয়, একটা প্রবলেমকে আমরা কিভাবে, হাউ ক্যান আই ডিল উইথ দ্যাট আননোন প্রবলেম, ঠিক আছে, সেইটা আমরা একটু মুভ করব, করে দেন আমরা স্যার মানে আমার যদি ক্লাস থাকে তাহলে আমরা নিউ চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। সো এটা del x into del p greater than equal to h/4 পাই, যেটা আমরা আনসার্টেড প্রিন্সিপাল থেকে পাই। নেক্সট আসছে আমাদের এখান থেকে সলভ করে কিছু তো প্রবলেম করাতে হবে, শুধু থিওরির প্রবলেম তো আজকে আর হবে না। নেক্সট ডে যদি আমাদের ক্লাস থাকে তাহলে আমরা শুধু প্রবলেম করব। সো পরে আমরা কি শিখেছি, স্ক্রডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে, যেটা আমরা ওই যেটা খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন, যেটা থেকে তোদের কোনো প্রবলেম দেবে না, বাট তাও আমাদের একটু জেনে রাখা দরকার, বিকজ এখান থেকে সলভ করি আমরা বিভিন্ন কোয়ান্টাম নাম্বারকে সলভ করতে পারি, যেটা তোরা জানিস। সীতা জানিস স্ক্রডিঞ্জার ইকুয়েশনটা? স্যার একটু জানিস, del স্কয়ার psi বাই del x স্কয়ার প্লাস del স্কয়ার psi বাই del y স্কয়ার প্লাস del স্কয়ার, জানি একটু না। আচ্ছা আচ্ছা, del স্কয়ার psi বাই del z স্কয়ার প্লাস 8 pi স্কয়ার m বাই h স্কয়ার e মাইনাস v psi ইজ ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ ওকে, সো এটা আমরা হঠাৎ করে এটা কোথা থেকে উড়ে চলে আসলো? এটা কোথা থেকে উড়ে আসেনি, বিকজ এটা আমরা যখন ওয়েভিক নেচার পড়াশোনা করব, ঠিক আছে, ক্লাস 11 এর ফিজিক্সে আছে। সো সেখান থেকে পড়তে গেলে যেগুলো আমরা দেখবো স্ট্যান্ডিং ওয়েভস, সেখান থেকে ইকুয়েশন, ডাবল ডেরিভেটিভ ইকুয়েশন সলভ করে, এন্ড ভেক্টরস অ্যালজেব্রা ইন হায়ার ম্যাথমেটিক্সে আছে, যেটা আমরা অনার্সে ভেক্টরস অপারেটর সলভ করে আমাদের এই ইকুয়েশনটা আসে, ঠিক আছে। সো ডোন্ট নিড টু নো দ্যাট, মানে এটা এখন কোথা থেকে আসছে সেটা জানার দরকার নেই, বাট এখান থেকে আমরা কি কি সলভ পাই, ঠিক আছে। এই সাই মানে আমরা বোঝাই ওয়েভ নেচার বা ওয়েভ অ্যামপ্লিটিউড কে আমরা সাই বলি। অ্যাকচুয়ালি এই সাইয়ের কোনো মিনিং নেই, ঠিক আছে। সাই স্কয়ারের একটা মিনিং আছে। সাই স্কয়ার মানে বোঝায় দি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কোথায়, ঠিক আছে, দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য ইলেকট্রন, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সাই স্কয়ার, ঠিক আছে। এটা সাই স্কয়ারের সিগনিফিকেন্স। এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা বিভিন্ন রকম কোয়ান্টাম নাম্বার পাই। কোয়ান্টাম নাম্বার কি ডেসক্রাইব করে? অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার বিভিন্ন ভাবে, আমি এক্ষুনি বললাম আমি ইলেকট্রনকে লোকেট করব, কোথায় ইলেকট্রনটাকে পাবো, বা এই ইলেকট্রনকে লোকেট করার জন্য আমাদের তার কোন কান্ট্রিতে আছে জানতে হবে, কোন ডিস্ট্রিক্টে আছে জানতে হবে, কোন স্টেটে আছে জানতে হবে, তারপর কোন রিজিয়নে আছে জানতে হবে, ঠিক আছে। সো টু লোকেট দ্য ইলেকট্রন উই নিড 4 কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা এখান থেকে সলভ করে আসি। ফার্স্ট কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা n দিয়ে ডেসক্রাইব করি। পরেরটাকে কোয়ান্টাম নাম্বারটাকে বলি আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা l দিয়ে ডেসক্রাইব করি। থার্ড কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা ml দিয়ে ডেসক্রাইব করি। আর লাস্ট কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে s দিয়ে ডেসক্রাইব করি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের কি ডিটারমাইন করে? অ্যাকচুয়ালি শেলের সাইজটা ডিপেন্ড, কোন শেলে আছে, মানে কোন কান্ট্রিতে আছে, ঠিক আছে, বলতে গেলে কোন কান্ট্রিতে আছে সেটা ডিটারমাইন করে হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। বা কোন শেলে আছে, শেলের রেডিয়াস ডিটারমাইন করে, শেলের এনার্জি ডিটারমাইন করে, শেলটার ইলেকট্রনটা ভেলোসিটি ডিটারমাইন করে। বুঝতে পেরেছিস তো সৃজিতা? ওকে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি করে? শেলের মধ্যে মানে কোন কান্ট্রি থেকে ডিস্ট্রিক্ট কোন স্টেটে আছে, মানে সাবশেল ডিটারমাইন করে, ঠিক আছে। সাবশেল ডিটারমাইন করে, যেহেতু n এর ভ্যালু যদি ভাব, l এর ভ্যালু কি কি হয়? l এর ভ্যালু হয় 0 থেকে n-1 এর মধ্যে লাই করে n এর ভ্যালু, ঠিক আছে। লেট আস সাম एग्जांपल, যদি ভাব আমরা যদি বলি l শেল মানে কি? n এর ভ্যালু 2, l এর ভ্যালু 2, n এর ভ্যালু 2, তাহলে l এর ভ্যালু কি হবে? এই যে l এর ভ্যালু কি হতে পারে? আমি কি বললাম 0 থেকে n-1,
তাহলে 0 হবে আর 1 হবে। তাহলে 0টাকে আমরা বলি S সাবশেল, 1টাকে আমরা বলি P সাবশেল। ওকে ওকে, সো n এর সেরকম যদি আমরা পর পর যাব, এটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোরা শিখেছিস যেটা √L * L + 1 / h/2 পাই। তাহলে আমরা যদি বলি P সাবশেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম তোকে যদি ফাইন্ড করতে বলে, P সাবশেলে L এর ভ্যালু কত 1, তাহলে এখানে 1 বসিয়ে দিবি, তাহলে কত হবে √2 h/2 পাই। বুঝতে পেরেছিস তো সৃজিতা? মমি, সানিয়া, সুশান্ত, সিমরান? ওকে, নেক্সট আসছে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অরবিটাল ডিটারমাইন করে। অ্যাকচুয়ালি কিছু কোশ্চেনের প্রবলেম দেখবি কোন কোয়ান্টাম নাম্বারটা আমাদের ওরিয়েন্টেশন ডিটারমাইন করে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদের ওরিয়েন্টেশন ডিটারমাইন করে, ঠিক আছে? এটা 2013-14 নিট প্রবলেম এসেছিল, ঠিক আছে? হুইচ কোয়ান্টাম নাম্বার ডেসক্রাইবস দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ইলেকট্রনস, ঠিক আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এন্ড কোন ml দিয়ে এক্সপ্রেস করি, যেটার ভ্যালুটা লাই করে -L to +L। ওকে, -L থেকে +L এর মধ্যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা লাই করে, এবং এর ভ্যালুটা ভাব n এর ভ্যালু, L এর ভ্যালু 1, L এর ভ্যালু 1, তাহলে অরবিটাল কটা থাকবে? -1 0 +1। আর L এর ভ্যালু 2, L এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে? -2 -1 0 +1 +2, মানে 5 অরবিটাল সাথে, এবং এক একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা যদি এটাকে L এর ভ্যালু যখন 2, সেটাকে আমরা কি সাবশেল বলি? D সাবশেল। D সাবশেলে কটা অরবিটাল আছে? 5টা। একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকবে? দুটো। মানে তাহলে কটা ইলেকট্রন থাকতে পারে টোটাল? 10 ইলেকট্রন। বুঝতে পেরেছিস তো? ওকে, এন্ড লাস্ট স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু আমাদের এই স্ক্রডিঞ্জার ইকুয়েশন সলভ করা হয় না, ঠিক আছে? এরকম কখনো কোশ্চেন দেয় হুইচ কোয়ান্টাম নাম্বার ডাজ নট, মানে কোনটা সলভ করে না স্ক্রডিঞ্জার ইকুয়েশন থেকে, সেটা স্পিন কোয়ান্টাম না। স্পিন কোয়ান্টাম না কি করে? ভাব, যেমন আর্থ সূর্যের চারপাশে যেমন ঘোরে, আবার নিজেও তো একবার রোটেট করে, সূর্যের চারপাশে যেমন ঘোরে সেটাকে আমরা রেভলিউশন বলি, নিজে যখন রোটেট করে সেটাকে রোটেশনাল বলি। সেরকমই ইলেকট্রন নিজে যেমন প্রোটন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, সেরকমই নিজেও আবার নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরতে থাকে। If it rotate clockwise, it has the value of the plus up. If it rotate anti-clockwise, then it has the value of the minus up. Is it clear? Momi, Sania, Srijita, Sushant, Simran, Anjana, Deborshi, Vishwanath. Okay, enjoy করেছিস তো আজকে? ওকে, নেক্সট আমরা এটা দিয়ে প্রবলেম একটুখানি বাকি আছে, প্রেসক্রাইব করে আমরা প্রবলেমে চলে যাবো। চল, বাই বাই, গুড নাইট।